পড়ছিলাম মাটির পিঞ্জর, কলমে নুরায়েশা মাহানুর, পর্ব সংখ্যা ১৩। ভাই আছেন? আসবো? চোখের পাতা না ফেলতেই মোবাইলের পর্দায় স্থির দৃষ্টি গেঁথে রেখেছিল সাইফ। ইমনের কণ্ঠে মুহূর্তে স্ক্রিন বন্ধ করে দরজার দিকে তাকালো। তার দিকে চাইলো মাত্র একবার, সংক্ষিপ্ত ওজনদার স্বরে বলল, আয় ভেতরে। অবস্থার সুবিধা না ভাই, খবর ভালো না। কথাটা বলতে বলতেই ঘরের গভীরে পা ফেলে ধীরে ধীরে খাটের এক কোণায় বসে পড়ল ইমন। সাইফ চোখ তুলে তার দিকে তাকালো, কপালের ভাঁজে প্রশ্ন চিহ্নের রেখা। গভীর স্বরে জিজ্ঞেস করলো, কি হয়েছে? সজলকে খুঁজে পাওয়া যাচ্ছে না ভাই। কালকে নাকি রাতের আধারে কোথাও বের হয়েছিল, তারপর থেকে ওর কোনো খোঁজ নেই। সাইদুল এখন আমাদের দিকেই আঙুল তুলছে, কিন্তু আমরা তো কিছু করিনি। সাইফের কণ্ঠে অবাক বিস্ময়। ইমন এবার কণ্ঠে চাপা উদ্বেগ শিহরণ নিয়ে বলে উঠল, ২৪ ঘন্টা পেরোবার আগে তারা কিছু করতে পারবে না। তবু একজন ফোন করে বলেছে আপনার নামে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। মামলা বোধহয় একটা করতে পারে। আরে বাদ দে, এসব মামলা মোকদ্দমার ভয়। সজল কি শিশু যে হারিয়ে যাবে? নিশ্চয়ই কোনো জায়গায় লোকলজ্জার ভয়ে ঘাপটি মেরে বসে আছে। সাইফের দৃঢ়তা নিয়ে কথাটা বলে উঠতেই ইমন এবার গলার স্বর ধীরে নিচে নামালো। কোনো অজানা শঙ্কাকে লুকিয়ে বলে উঠল, ভাই আমার কিন্তু কিছু একটা গোলমেলে লাগছে, অন্য কিছু মনে হচ্ছে আমার। শব্দগুলো বাতাসে ঠেকলো। সাইফ চোখ কুঁচকে ইমনের মুখের দিকে তাকালো। কি মনে হচ্ছে তোর ভাই? কণ্ঠের ভিতরটা শুকিয়ে এলো ইমনের। একটা শুষ্ক ঢোক গিলল সে। গলার ফাঁকে আটকে থাকা ভয়টাকে গিলে ফেলতে চাচ্ছে। তার কণ্ঠে যে আতঙ্ক লুকানো ছিল তা সাইফের চোখ এড়ালো না। মুহূর্তেই কপালের ভাঁজ আরো গাঢ় হলো। সাইফ মাথা হালকা উপর নিচ নাড়লো। ইমনের চোখে চোখ রেখে সে ইশারায় কিছু একটা বোঝালো। ইমনও সম্মতির সিল মেরে দিল মাথা ঝাঁকিয়ে। দুই দিকের বোঝাপড়া এক মুহূর্তেই মূর্ত হয়ে উঠল নীরবতায়। সাইফ দু হাতে চেপে ধরল নিজের চুল। ভেতর থেকে উঠে এলো এক চাপা ভারী জড়শ্বাস। নিজের সত্তাকে স্থির করতে চাইল, কিন্তু ভেতরে ভাঙনের শব্দ স্পষ্ট। ভাই যদি সত্যি, কথাটা শেষ করতে পারল না ইমন। চুপ কর ইমন। সাইফের কণ্ঠে আগুন জ্বলে উঠল, কিন্তু সে আগুন শীতল, ভয়ঙ্কর ভাবে স্থির। এই ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা কর, দ্রুত কোনো ব্যবস্থা করতে হবে। আর যারা পথের কাঁটা হবে তাদেরও সেই ব্যবস্থা করে ফেল। এই ঘটনার সমাপ্তি এখানে। কি সমাপ্তির কথা হচ্ছে ভাইয়া? দরজার মুখে দাঁড়িয়ে থাকা কণ্ঠটা পাথর ছুঁড়ে দিল নিস্তব্ধ ঘরে। সাইফ আর ইমন তড়িঘড়ি করে মুখ ঘুরিয়ে তাকালো সেদিকে। চায়ের ট্রে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে নীলিমা, চোখে মুখে অনভিজ্ঞ কৌতূহল। সাইফের চোখে এক ঝলক ভয় খেলে গেল, তবে মুহূর্তেই সেটাকে চাপা দিল অভ্যস্ত দক্ষতায়। নীলিমা হাসি মাখা মুখে ঘরে ঢুকে পড়ল। ট্রেটা রাখলো খাটের পাশের ছোট্ট গোল টেবিলটায়। তার কণ্ঠে স্বাভাবিক উদ্বেগের সুর। কি হয়েছে ভাইয়া? এমন মুখ গুমরা কেন? সাইফ ঠোঁটের কোণে টেনে তুলল এক কৃত্রিম হাসি। চেহারায় আঁকলো নিছক বিরক্তির মুখোশ টেনে বলল, আরে তুই বুঝবি না এসব। বাবার পার্টির ব্যাপার স্যাপার, ঝামেলা সামাল দেওয়ার মতো প্যাচের কথাবার্তা তুই কি বুঝবি বল? কথাটা বলতে বলতেও সাইফের চোখে থরথর করে কাঁপছে একটা শীতল সংকেত, যা নীলিমা ধরতে পারল না। নীলিমা মুখটা ছোট করে এক পাশে বসে পড়ল, সাইফের ঠিক গা ঘেঁষে। চোখে মুখে অভিমানের ছায়া, ঠোঁটে জমে থাকা কথাগুলো এক নিঃশ্বাসে উগড়ে দিল। ভাইয়া তুই আর বাবা এখন আর আগের মতো আমাকে সময় দিস না। সারাদিন এই ঘরে আমি একা একা পচে যাই। বাবা তার দৌড়ের উপর থাকে, অফিস পার্টি এসবে মিশে আছেন। আমি কি কোনো ধরনের গৃহসজ্জার অংশ? সাজিয়ে রেখেছিস আমাকে শুধু, তুইও সময় দিস না। তুই তো সারাদিন এই ছাগলটার সাথে ঘুরঘুর করিস। সাইফ চুপ করে বোনের কথা শুনছে। ইমন সবে চায়ের কাপ তুলেছে হাতে, তাপ টাপ না দেখি একটা শান্তির চুমুক দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু এমন সম্মানজনক উপাধি শুনে তার হাতে ধরা কাপটা খানিক কাঁপলো। চোখে মুখে এমন এক বিস্ময়ের রেখা ফুটে উঠল, মনে হচ্ছে সে নিজেই জীবনের প্রথম নিজের পরিচয় জানতে পারলো। এক্সকিউজ মি আপা, আপনি কি কথাটা আমাকে বলছেন? আপনার গায়ে যেহেতু লেগেছে আপনাকেই বলেছি। নীলিমার মুখে নিঃসংকোচ উত্তর। তার জন্য ছাগল শব্দটি ইমনের আনুষ্ঠানিক নাম। ইমন থমকে গেল, চোখে বিস্ময়ের রং আরো ঘন হলো। ভাই আপনি কিছু বলবেন না?
আমারে চোখের সামনে দাঁড় করায় ছাগল বলতাছে ভাই। আমি কিন্তু অনেক রাগ করতাছি, আমার মাথা গরম হয়ে যাচ্ছে ভাই। নীলিমা সেদিকে একবার তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে বলল, ইস, যে না মাথা আবার গরমও হচ্ছে। এক কাজ করুন, ভালো করে দেখুন, হয়তো মগজটা পড়ে তাপ বের হচ্ছে। ধোঁয়া ওঠে কিনা দেখুন দেখুন। বলেই এক ভঙ্গিমায় সাইফের কাঁধে হেলে বসলো। ইমন দাঁতে দাঁত চেপে কয়েকটা গরম নিঃশ্বাস ফেলে নিজের রাগ সামলানোর লড়াই চালিয়ে গেল। তারপর নিজের ভেতরেই নিজেকে সামলাতে সামান্য মাথা নাড়িয়ে বলল, কুল ইমন কুল। এই বাড়িতে তোর কোনোদিনই সম্মান ছিল না, থাকবেও না। অতএব চায়ের কাপ ধর, দুটো বিস্কুট চিবা, চানাচুর মুখে পড়ে দুনিয়ার অপমান গিলে ফেল। এটাই শেষ শান্তির পথ। এমন অপমান তো তোর সয়ে যায়, তোর না হজম ক্ষমতা অসীম। বলেই ইমন রীতিমতো বেহায়া ভঙ্গিতে নাস্তার ট্রে নিজের দিকে টেনে নিল। গরম চায়ের কাপে চুমুক দিয়ে এক দার্শনিক নিঃশ্বাস ছাড়ল। ভাবখানা এমন, জীবনের সব হতাশা আজ এই চায়ের কাপেই চুবিয়ে ফেলে দিবে। আপনার মুখটা একটু বেশিই চলে রিনা খানাপা, তবে চা দারুণ বানান। চা বানানোর ক্ষেত্রে আপনি জাতীয় সম্পদ, আপনাকে জাদুঘরে রাখা উচিত। নীলিমা সঙ্গে সঙ্গে চোখ গোল করে সোজা সাইফের দিকে চেয়ে উঠল। ভাইয়া আমাকে রিনা খান বলছে, ইনডাইরেক্টলি আমাকে দজ্জাল বলছে। আমি কি সত্যি দজ্জাল ভাইয়া? সাইফ শান্ত চোখে নিষ্প্রাণ বিরক্ত। আর ইমন চায়ের কাপ হাতে আটকে উঠল। আল্লাহ, কি বলছেন আপা? আপনি আমাকে এরকম কথা বলতে শুনছেন? সিসি, এই অপবাদ! আমি নিতান্তই একজন শান্তশিষ্ট ইমানদার, সমাজের লালিত এক নম্র তরুণ। আমি কারো জন্য দজ্জাল শব্দ উচ্চারণই করতে পারি না। নীলিমা চোখ ছোট করে তাকালো তার দিকে, ঠোঁটে টেনে আনলো এক নিষ্ঠুর হাসি। আপনার এই ওভার অ্যাক্টিং এর জন্য আজ আপনি আমার বানানো নাস্তা খেতে পারবেন না। দেন, চায়ের কাপ দেন। ইমন চায়ের কাপ নিজের বুকে আঁকড়ে ধরলো। এটাই এখন তার জীবনের শেষ অবলম্বন। মনে হচ্ছে কেউ তার সন্তানের কাজটাকে কেড়ে নিতে চাইছে। ট্রেটা টেনে নিতে হাত বাড়ালো নীলিমা, চোখে মুখে এক সুনিপুণ প্রতিশোধের ঝলক। ঠিক তখনই ইমন খাট থেকে প্রায় লাফ দিয়ে উঠে করুণ ভঙ্গিতে বলল, না না আপা, আপনি এত সুন্দরী, হৃদয়বতী, পরম মমতাময়ী একজন মানুষ হয়ে গরিবের মুখ থেকে শেষ খাবারের টুকরোটা কেড়ে নেবেন? আমার এই মুখটা দেখুন আপা, কতটা অসহায় আমি। নীলিমা ভুরু কুচকে তাকালো। ইমন সে ফাঁকেই চালিয়ে গেল, আপনি তো পাষাণ নন আপা, আপনি তো কোমলতা দিয়ে গড়া এক ফুলের পাপড়ি। আপনার হৃদয় তো ছুঁয়ে দিলে মমতার ধ্বনি তোলে। অন্তত চায়ের কাপে এক চুমুক দেই, শুধু এইটুকু দয়া করুন আপা, প্লিজ। ইমন আর নীলিমা নিজেদের মতো করে প্রতিদিনের মতোই তর্ক তামাশায় ব্যস্ত, কিন্তু এই হাস্যরসের আবহে সাইফের মন সম্পূর্ণ অন্য খাতে ভেসে যাচ্ছে। চোখে মুখে অন্য মনস্কতা স্পষ্ট, ঠোঁটের কোণে জমে থাকা হাসিটা নিছক সামাজিক প্রহেলিকা। ইমনের বলা কথাগুলো এখনো তার মগজে ঘূর্ণি তুলছে। যদি সত্যি হয়ে থাকে, না না, আগে আবেগে ভেসে যাবে না সে। এখন তাকে দরকার ঠান্ডা মাথা। প্রথম কাজ সত্যটা জানতে হবে। তথ্যের যাচাই না করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না কোনোভাবে। আর যদি সত্যি হয়, তাহলে তাহলে এই ঘটনাকে এখানেই মাটি চাপা দিতে হবে। এই খেলা এখনো তার হাতে, আর এই হাতেই হবে সমাপ্তি, চূড়ান্ত আর চিরন্তন সমাপ্তি। আকাশ আজ নিজ হাতে আঁকা এক জল রঙের ক্যানভাসের মতো লাগছে। নীল আর হালকা কমলা রং মিশে তৈরি করেছে এক অপার্থিব আবেশ। পূর্ব দিগন্তে সূর্য তার লাজুক মুখখানা আরো আগেই তুলেছে। আলোর কোমল রেখাগুলো ছুঁয়ে যাচ্ছে শহরের ছাদ। পাখিরা জেগে উঠেছে অনেক আগেই। কোথাও কাকের ডাক, কোথাও শালিক কিংবা দোয়েলের কুজন। সব মিলিয়ে এক অদ্ভুত আবহ। চায়ের কাপে ধোয়া উঠছে। সবার জন্য চা করেছে মরিয়ম। জানালার পাশে রাখা টবে ফুলের আছে একটু বেশি হাসছে, কিন্তু অরুণার কোল জুড়ে নিথর হয়ে আছে দৃষ্টি। দেহে জ্বরের দহন, রাতে তার তাপমাত্রা আর অধিক ছিল। সকাল হতেই সে চলে এসেছে অরুণার কক্ষে। সারা রাত জ্বরের তীব্র দাবদাহে পড়েছে সে। অরুণা ধীরে ধীরে দৃষ্টির চুলে আঙুল বুলিয়ে দিচ্ছে। কোলের উষ্ণতায় স্থির হয়ে থাকা দৃষ্টির কণ্ঠে হঠাৎই ভেসে উঠল এক প্রশ্ন, যার কোনো উত্তর নেই এই দুনিয়ার কোনো আয়নায়। আচ্ছা বড় মা, মানুষ যদি সবকিছু হারিয়ে ফেলে, তখন কি তার আর কিছু পাওয়ার থাকে, নাকি সে শুধু নিঃশেষ হয়ে যায় এই পৃথিবীর আকাশতলে? করুণা কোনো প্রতিক্রিয়া দেখালো না। তার চোখে এক দীর্ঘ প্রসার নীরবতা, কারণ সে জানে জ্বরের ঘরে দৃষ্টি প্রায়শই এইসব অসঙ্গত আর ভেতরে ভেতরে ক্ষতবিক্ষত করা প্রশ্ন তোলে, যদিও এগুলোকে শুধুই প্রলাপ বলা যায় না।
এগুলো দৃষ্টির হৃদয়ের পুঞ্জীভূত যন্ত্রণার গোপন ভাষ্য, কঠিন কষ্টের অদৃশ্য চিৎকার। আজ থেকে 5 বছর আগে এক নিষ্ঠুর গোধূলি মুহূর্তে দৃষ্টির জীবনের সমস্ত আলো নিভে গিয়েছিল এক নির্দয় রক্তাক্ত দৃশ্যপটে। অনাকাঙ্ক্ষিতভাবে দুর্বৃত্তের হাতে খুন হয়েছিল তার মা বাবা, দৃষ্টির চোখের সামনেই। এই নির্মম প্রত্যক্ষতা তার কৈশোরের কোমলতা ছিন্ন বিচ্ছিন্ন করে রেখে যায় এক ভয়াল দহন চিহ্ন। দৃষ্টি ছিল তাদের আদরের একমাত্র সন্তান, নরম তুলোর মতো লালিত পালিত, অশুভ জগতের স্পর্শ থেকেও দূরে রাখা এক অপার ভালোবাসার কুড়ি। কিন্তু নিয়তির এক অজানা কালবৈশাখী হঠাৎ করেই তার সমস্ত রং কেড়ে নিয়ে তাকে দাঁড় করায় এক নিঃসঙ্গ বিপন্নতায়। সেদিন থেকে দৃষ্টি হয়ে পড়ে নিঃসহায় আর শিকড় ছাড়া। আর সেই শূন্যতার ভার বুকে নিয়েই অরুণা প্রতিজ্ঞা করেছিল এই মেয়েটিকে সে কেবল নিজের পরিচয়ই দেবে। তাই সে সিদ্ধান্ত নেয় উজানের সাথে দৃষ্টির বিয়ে দিয়ে তাকে শুধুই ঘরের মানুষ নয়, নিজের মেয়ে হিসেবেই গ্রহণ করবে, যেন দৃষ্টি কারো করুণা না হয়ে আত্মমর্যাদা নিয়ে মাথা উঁচু করে বাঁচতে পারে, ভাঙাচোরা পৃথিবীতে নিজেকে আবার নতুন করে গড়তে পারে। কিন্তু বিয়ের আসর সেদিন এক শূন্য মঞ্চে পরিণত হয়েছিল মুহূর্তের ব্যবধানে। ফুলের গন্ধ, আলোর উজ্জ্বলতা সবকিছুকে উপেক্ষা করে উজান চলে গিয়েছিল। কেন চলে গিয়েছিল সে প্রশ্নের উত্তর আজও অজানা। অবশ্য অরুণা এখন পর্যন্ত উজানের থেকে কিছু জানতে চায়নি। অরুণা নিজেও ভালোবেসে সংসার করেছিল, উজানের বাবাকে ভালোবেসে সমস্ত সামাজিক কাঠামো ভেঙে এসেছিল তার ঘরে। আর সেই প্রেম একদিন অপরাধ হয়ে দাঁড়িয়েছিল তার নিজের রক্তদের চোখে। উজানের নানা রক্তের গরম অপমানের আগুনে অরুণাকে ত্যায্য ঘোষণা করেছিল। তাদের এতটাই ঘৃণা জন্মেছিল যে উজানের বাবার মৃত্যুবার্তাও তাদের হৃদয়ে সামান্য দয়া জাগাতে পারেনি। শেষ যাত্রায় একটি মুখেও ফিরে তাকায়নি। এই পারিবারিক তাচ্ছিল্য, উপেক্ষা এবং অপমানের ক্ষত উজানের বুক জুড়ে এমনভাবে জমাট বেঁধেছিল যে সে শপথ করেছিল আর কখনো ওই রক্তের কোনো মুখের দিকে ফিরবে না। এদিকে দৃষ্টি অরুণাকে ভালোবাসত নিজের হৃদয়ের ভিতর থেকে। সে প্রায়ই চলে আসতো এই বাড়িতে চুপি চুপি। কাছাকাছি হওয়ায় স্কুল শেষে অরুণার বাড়ির পথটা অনেক সহজ ছিল। দৃষ্টি জানতো না এই বাড়ির দেয়ালের ফাঁকে কতটা পুরনো ক্ষোভ লুকিয়ে আছে, কতটা জমানো অভিমান জমিয়ে আছে উজানের ভেতর। আর উজানের সে অভিমান দগ্ধ হয়েছিল সবচেয়ে বেশি তখনই যখন তার বাবার মৃত্যুতেও সেই পরিবার একটিবারের জন্য পাশে এসে দাঁড়ায়নি। দৃষ্টিকে প্রথম থেকে একরকম সহ্যই করতে পারতো না উজান। তবুও সময়ের ব্যবধানে কেমন করে যেন দুজনের মাঝখানে জমতে শুরু করেছিল কিছু অদৃশ্য মিল। উজানের সেই কঠিন মুখেও একদিন অদ্ভুত এক ছেলেমানুষী ভঙ্গিতে ধরা পড়েছিল কোমলতা। এক বিকেলে হালকা কৌতূহলের ছলে সে হঠাৎ করে বলে বসেছিল, আচ্ছা দৃষ্টি, তুই কি আমাকে বিয়ে করবি? দৃষ্টি থমকে গিয়েছিল। কিছুক্ষণ ড্যাবড্যাবে চোখে তাকিয়ে থেকেছিল উজানের দিকে। চোখে কোনো ভয় ছিল না, কেবল অনভ্যস্ত বিস্ময়। তারপর ঠোঁটে ফুটিয়ে তুলেছিল এক নিষ্পাপ হাসি। আমার বাবা মা যেখানে বলবে আমি সেখানেই বিয়ে করব উজান ভাই। এই শব্দগুলো দৃষ্টির ঠোঁট থেকে নির্ভার বেরোলেও উজানের ভেতরে তীক্ষ্ণ শানিত কিছু গেঁথে বসেছিল সেদিন। সে মুহূর্তে তার অভ্যন্তরে ক্ষত জেগে উঠেছিল। যে পরিবারের উপস্থিতিও সে মেনে নিতে পারে না, তাদের অনুমতি ছাড়া দৃষ্টি তার হতে পারে না। এই চিন্তায় উজানের আত্মমর্যাদা এক অদৃশ্য আঘাত করে বসেছিল। প্রেমের গন্ধমাখা মুহূর্তটা হঠাৎই রূপ নিয়েছিল এক অপমানের অভিমানে। শেষমেশ বহু বোঝাবুঝি আর নীরব কথোপকথনের পর অরুণা দৃষ্টির মা বাবাকে রাজি করে ফেলেছিল। দুই পরিবারের মধ্যে ঠিক হয় দৃষ্টি আর উজান বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। সেই মুহূর্ত থেকে হয়তো দৃষ্টি ও উজানকে একটু একটু করে দেখতে শিখেছিল নতুন চোখে, নতবা নিজের ভিতরেই গোপনে এক স্বপ্ন গড়ে তুলেছিল। কিন্তু বিধির এক নিষ্ঠুর খেলায় সব হারিয়ে এলোমেলো হয়ে যায়। এই সিদ্ধান্তের কিছুদিন পরেই এক ভয়াবহ রাত দৃষ্টির সমস্ত পৃথিবী নিঃশেষ করে দেয়। দুর্বৃত্তদের নির্মমতায় নিভে যায় তার বাবা মার প্রিয় মুখ, প্রিয় অস্তিত্ব। শোকের অন্ধকার কেটেছে কি কাটেনি, অরুণা তখনই স্থির করেছিল এখন আর দেরি নয়। দৃষ্টিকে সে নিজের ঘরে আনবি, নিজের মেয়ে করে রাখবে চিরদিনের মতো। তাই তড়িঘড়ি ঠিক করা হলো বিয়ের আয়োজন। কিন্তু সেই আয়োজনের মধ্যেই ঘটে গেল এক কলঙ্কিত অধ্যায়। বিয়ের আসরের মাঝখানে হঠাৎ করেই উজান উঠে চলে গেল। একবারও ফিরে তাকায়নি, একবারও জিজ্ঞেস করেনি কিছু।
একবারও ভাবেনি দৃষ্টির কি হবে। এই বিশ্বাসভঙ্গ অরুণার বুকের সমস্ত গর্বকে পুড়িয়ে ছাই করে দিয়েছিল। তার হৃদয়ের প্রতিটি রেখায় শুধু অভিমান জমেছিল। সে দিনগুলোতে অরুণা একা কেঁদেছে। একবার নয়, বারবার নিজেকে প্রশ্ন করেছে, কি জন্ম দিয়েছিল সে? কেমন সন্তান যে এক শোকস্তব্ধ মেয়ের হাত ধরে থাকার বদলে মাঝপথে ফেলে চলে গেল। তবে এক সময় সে ভাবতে শিখেছিল, হয়তো এই ছেড়ে যাওয়াই ছিল আশীর্বাদ স্বরূপ। হয়তো এ ভালোই হলো। নিজের সন্তান হয় বলে কি তার চোখ বুজে সব মেনে নিতে হবে? কোনো মেয়েই এমন কাপুরুষ স্বামী চায় না, যে কষ্টের দিনে কাঁধে হাত না রেখে ঘৃণার বোঝা চাপিয়ে পালিয়ে যায়। তাই অরুণা এক নীরব সিদ্ধান্তে পৌঁছায়। উজান যদি দৃষ্টিকে সত্যি ভালো না বাসে, তাহলে তার যাওয়াই উচিত ছিল, এবং হয়তো সেদিন না হলে কোনো একদিন সে চলে যেতই। তবে যতটাই বাস্তব, সে যুক্তি দেখে মায়ের হৃদয়ের ক্ষরন্ত আর যুক্তিবাদ মানে না। ছেলের সেই আচরণ আজও অরুণার বুকে অবসানহীন বেদনার মতো গেঁথে আছে। আসবো মা। হুট করে উজানের স্বর শুনে সেদিকে তাকালো অরুণা। এরপর একবার তাকালো দৃষ্টির দিকে। দৃষ্টি পিট পিট করে তাকিয়ে আছে উজানের দিকে। উজানকে এইভাবে আচমকা আসতে দেখে আস্তে করে কাঁথাটা গায়ে টেনে উঠে বসতে চাইল সে, কিন্তু অরুণা তাকে চেপে ধরলো। অরুণার হাতের ইশারায় আবারও শুয়ে পড়ল দৃষ্টি। দুজনকে চুপ থাকতে দেখে নিজেই ভিতরে ঢুকে পড়ল উজান। বসলো খাটের এক পাশে। কি হয়েছে ওর? জ্বর এসেছে, ছোট করে উত্তর দিল অরুণা। উজান অপলক নয়নে তাকালো দৃষ্টির দিকে। চোখ মুখে কেমন ফুলে আছে, নাকের ডগাটাও লাল হয়ে আছে, ঠোঁট জোড়া মৃদু কাঁপছে। উজান এবার অরুণার দিকে তাকিয়ে বলে উঠল, মা, তোমার সাথে আমার কিছু কথা আছে। উজানের কথা শুনে দৃষ্টি এবার আর শুয়ে থাকতে পারল না। কাপড়ের আঁচল টেনে সে ধীরে উঠে পড়ল। অরুণা এবার বাধা দিল না তাকে। উঠে দাঁড়াতেই পড়ে যেতে নিল দৃষ্টি। উজান দ্রুত হাত বাড়িয়ে ধরতে নিল তাকে, কিন্তু উজান ধরার আগেই নিজেকে সামলে নিল দৃষ্টি। এরপর গুটি গুটি পায়ে বেরিয়ে গেল ঘর থেকে।